দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াদ হোসেন। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে সাম্প্রতিক মাসগুলোতে ধীরে ধীরে সেখানে কন্টেইনারের অপারেটিং বা কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা বাড়ছে। এটা মিন করে যে তার যে পরিমাণ আগের তুলনায় কিছুটা দক্ষতা এটাকে মিন করে হয়তো। তো এই বিষয়টি নিয়েই বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদন করেছেন আমাদের চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মিজানুর রহমান ইউসুফ। আমরা তার কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো। আসলে এই যে কন্টেনার হ্যান্ডেলিং বাড়লো, এটি কেন বাড়লো, এটি কারা পরিচালনা করছে, অথবা এটা ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন মিজানুর রহমান ইউসুফ। মিজান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার যেই স্টোরিটা একটু আমাকে বলুন। আমরা স্টোরিতে আমরা যেটা দেখলাম যে গত মে মাসে যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং হতো এই ইয়েতে আপনার পতেঙ্গা কন্টেনার টার্মিনালে, সেটি মের তুলনায় সর্বশেষ অক্টোবরে এসে প্রায় দ্বিগুণ হয়েছে। তো এটা একটু আমাদের বলবেন, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা কারা পরিচালনা করছে? আসলে একটু পিছনের দিকে আমরা যাব। সেটা হচ্ছে এই পতেঙ্গা কন্টেনার টার্মিনালটা 2017 সালে এটার কনস্ট্রাকশন শুরু হয়। 2021 সালে এসে সেই কনস্ট্রাকশন শেষ হয়। এরপর প্রায় প্রথম জাহাজ ফেরানো হয় টার্মিনালটাতে সেপ্টেম্বর 2022 সালে। এরপর প্রায় আরো এক বছরের বেশি সময় পর আপনার সৌদি অপারেটর, যেটা সৌদি বেসড অপারেটর ফ্রেশ সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সাথে একটা চুক্তি হয়। সেটা হচ্ছে 2023 ডিসেম্বরে। এই যে রেড সি গেটওয়ে টার্মিনালের কথা বললেন, এটি কোন দেশের প্রতিষ্ঠান? এটা সৌদি কোম্পানি, এটা সৌদি আরবের একটা প্রতিষ্ঠান, এটা রয়্যাল ফ্যামিলির একটা প্রতিষ্ঠান। তাদের সাথে চুক্তি হয়। এটা 22 বছরের একটা কনসেশন এগ্রিমেন্ট তারা বলে। তো 2024 সালের জুনে তাদেরকে এটা হ্যান্ড ওভার করা হয় এবং জুলাই থেকে তারা অপারেশনে আসে। তো প্রথম দিকে তারা পুরোটাই আসলে এক্সপোর্ট কন্টেইনার তারা দিচ্ছিল, এক্সপোর্ট কন্টেইনার শিপ করছিল। যেহেতু ওই টার্মিনালে তখন পর্যন্ত কোনো স্ক্যানার ছিল না। স্ক্যানার না থাকলে ইম্পোর্ট কন্টেইনার হ্যান্ডলিং করা যায় না। কারণ কি, প্রত্যেকটা ইম্পোর্ট কন্টেইনারকে স্ক্যানিং করেই গেট পার হতে হয়। ওইখানে কি ধরনের পণ্য আছে সেটা দেখে তারপরে আবার যদি এক্সামিনের প্রশ্ন আসে তখন সেটা হয়। তো এটা আসলে এই স্ক্যানারটা দেওয়ার কথা ছিল এনবিআর এর, কারণ এনবিআর এখান থেকে একটা রেভিনিউ আর্ন করে। এই স্ক্যানারের বিনিময়ে প্রতিটি কন্টেইনার স্ক্যান করার জন্য তারা $3 করে একটা রেভিনিউ পায়, এবং এটা এনবিআর এর রেসপন্সিবিলিটি এই স্ক্যানারটা বসানো। তো তারা অনেক দেন দরবার করে যখন স্ক্যানার পাচ্ছিল না, স্ক্যানার না থাকার কারণে শুধুমাত্র তারা এক্সপোর্ট কন্টেইনার হ্যান্ডেল করতে পারছিল, যে কারণে তাদের পারফরমেন্সটা খুবই কম ছিল। আমরা গত বছর অক্টোবর একটা স্টোরি করেছিলাম এটা নিয়ে। তখন দেখা গেছে মাত্র 8% ক্যাপাসিটির 8% তারা কাজে লাগাতে পারছিল। তো গত এই বছরের মে মাসে এসে অপারেটর চিন্তা করলো তারা যদি ইম্পোর্ট কন্টেইনার হ্যান্ডেল করতে না পারে, তাদের পারফরমেন্স বাড়ানোর কোনো সুযোগ নাই। তারা প্রায় $3 মিলিয়ন ইনভেস্ট করে এখানে একটা স্ক্যানার বসায়। তারপর থেকেই তারা যখন ইম্পোর্ট কন্টেইনার হ্যান্ডেল করা শুরু করে, তাদের গ্রোথ হতে থাকে, তাদের পারফরমেন্স ভালো হতে থাকে, কন্টেইনার হ্যান্ডলিং এর টিউলস বাড়তে থাকে, এবং এপ্রিল মাসে যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডেল হয়েছে ঠিক তার থেকে গত অক্টোবর মাসে 88% একটা গ্রোথ আমরা লক্ষ্য করেছি। যেটা পুরো সময়টাই যেখানে 1,64,000 টিউলস আপনার কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, শুধুমাত্র গত 6 মাসে মে থেকে অক্টোবর পর্যন্তই এখানে 1,08,000 প্লাস আপনার কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। তো মূলত এই স্ক্যানার বসানোর কারণেই তাদের পারফরমেন্সটা ভালো হয়েছে, এবং কন্টেইনার হ্যান্ডলিং দুই দিক থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট কন্টেইনার হ্যান্ডলিংটা বেড়েছে। তার মানে এই একটা মানে স্ক্যানার যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে, এইটি সরকারি একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল এনবিআর, আপনি যেটা বললেন যে তারা বছরের পর বছর ধরে এই স্ক্যানার তারা বসাচ্ছিল না,
বা মাসের পর মাস ধরে যেটা তাদেরকে তারা অনুরোধ জানিয়ে আসছিল, ফাইনালি তারা নিজেরাই এটি বসালো। তো এখন একটা প্রশ্ন তো আসে, এনবিআর এটি আসলে কেন বসাছিল না? আপনি বললেন যে তারা তো টাকাও পেত, এনবিআর কেন বা কাস্টমস কেন স্ক্যানার বসায়নি? আসলে আমরা তো এনবিআর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং কাস্টমসের সাথে, চট্টগ্রাম কাস্টম হাউসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা এই বিষয়ে আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। এনবিআর তো আমাদের ফোন ধরেননি। আসলে বিষয়টা হচ্ছে এখানে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট একটা বিষয় ছিল, যেটা $3 মিলিয়ন মতো। তো এই হয়তো এগুলো যে বাংলাদেশের যে সচরাচর যেটা চলে আসছে, যে একটা দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা, এটা পাস হবে, পাস হয়ে বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসবে, এই যে প্রক্রিয়াটা পিছনে অনেক সময় লেগে যায়। এটা তো খুবই কমন একটা বিষয় বাংলাদেশের ক্ষেত্রে। তো তারা একদম শুরু থেকে এটা নিয়ে চেষ্টা করেছিল যে আমাদেরকে স্ক্যানারটা বসাই দেন, আমরা ফুল সুইং অপারেশনে যাই। শেষ পর্যন্ত যখন কোনো সাড়া পাননি, তারা নিজেরাই নিজেদের খরচে সেটা বসিয়ে নিয়েছেন। তবে এখানে খুব মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, তাদের নিজেদের খরচে স্ক্যানারটা বসালেও এখান থেকে যে রেভিনিউটা আর্ন হচ্ছে সেটা কিন্তু এনবিআর নিয়ে যাচ্ছে। তার মানে এটা অনেকটা এখনো তাদেরকে এনবিআর তাদেরকে টাকাটা পরিশোধ করে নাই, $3 মিলিয়ন যে টাকাটা সেটা পরিশোধ করে নাই। এবং এটা যে মেইনটেনেন্স কস্ট, যেটা প্রায় 26-27 লাখ টাকা মাসে এটার মেইনটেনেন্স কস্ট, সেটাও তারাই দিচ্ছে। সেটাই রেড সি গেটওয়ে তারা নিজেদের পকেট থেকে দিচ্ছে। এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ এখনো, যে এই পতেঙ্গা কন্টেনার টার্মিনালের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির এখনো অর্ধেকের কম ইউজ হচ্ছে, অর্থাৎ অর্ধেকের মতোই এখনো ইউটিলাইজ হচ্ছে না। তো এইটি বাড়ানোর ক্ষেত্রে আসলে যারা অপারেট করছেন অথবা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তারা কি করছেন অথবা কি করা যেতে পারে? আসলে বিষয়টা হচ্ছে, একটা টার্মিনালের পারফরমেন্স ডিপেন্ড করে তার ইকুইপমেন্টের উপর, তাদের কাছে কি পরিমাণ ভালো ইকুইপমেন্ট আছে। তো তাদের কনসেশন এগ্রিমেন্টের আসলে 22 বছরের কনসেশন এগ্রিমেন্টের প্রথম 2টা বছর রাখা হয়েছে এই ইকুইপমেন্ট আনা এবং এগুলাকে সেট আপ করার জন্য। তো ইতোমধ্যে তারা 14টা গেন্টি আরটিজি, যেটাকে বলে রাবার টায়ার গেন্ট্রি ক্রেন বলে, এগুলো নিয়ে এসেছে। গত অক্টোবরে এগুলো এসে পৌঁছেছে এবং তার মধ্যে 4টি এখন অপারেশনে আছে, বাকিগুলোরও কাজ চলছে। তো আগামী বছরের এপ্রিল নাগাদ আরো 4টি গেন্ট্রি ক্রেন আসবে, যেগুলো দিয়ে আসলে সরাসরি শিপ থেকে কন্টেনার নামানো হয় এবং তোলা হয়। সেগুলো চলে আসার পরে জুন নাগাদ সেগুলো অপারেশনে যাবে। তারপর থেকে আসলে তারা ফুল অপারেশনে যেতে পারবে এবং সেটা তারা টার্গেট করছে জুন থেকে তারা ফুল অপারেশনে যাবে। তখন থেকে তারা টার্গেট যেটা রাখছে সেটা হচ্ছে আগামী 2026 সালেই 4 লাখ 4.5 লাখ ইউজ কন্টেনার হ্যান্ডলিং করার একটা টার্গেট তারা রাখছে। এবং তারপরের বছর অর্থাৎ 2027 সালে তারা 5 লাখ ইউজ ছাড়িয়ে আরো বেশি কন্টেনার হ্যান্ডলিং করার একটা পরিকল্পনা করছে। একটা ভালো খবর আপনি দিয়েছেন যে আমাদের বন্দরের দক্ষতার ঘাটতি নিয়ে বহুদিন ধরে কথা হচ্ছে। তো আপনার এই নিউজ অথবা আপনার সঙ্গে আলোচনা আমরা আসলে যেটা বুঝলাম, যে চট্টগ্রাম বন্দরের অ্যাটলিস্ট একটা অংশ পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, সেখানে আমরা আমাদের সক্ষমতার পুরোটা আমরা ব্যবহার করতে পারবো এবং খুব দ্রুতই। এটি একটি আমাদের জন্য অবশ্যই আশার খবর। কিন্তু এর সঙ্গে সরকারি যেই সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে তাদের সহযোগিতাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার নিউজ অথবা আপনার সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝলাম। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো চট্টগ্রাম কিন্তু আমাদের আমদানি রপ্তানির প্রধান গেটওয়ে আসলে। তো সেখানে এই যে বছরের পর বছর ধরে পৃথিবীর, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনের মধ্যে বা ইন্টারন্যাশনাল বাণিজ্যের মধ্যে আমরা আছি, ফলে আমাদের দক্ষতা আমাদের প্রতিবেশী, প্রতিদ্বন্দ্বী বা অন্যান্য দেশগুলোর সঙ্গে অবশ্যই তুলনা হবে। যারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইবেন, তারা আমাদের এখানে এই যে বন্দরে কত সময় পড়ে থাকে বা কাস্টমসের কারণে অন্যান্য কারণে যে এখানে লম্বা সময় চলে যায়, সে বিষয়টি বহুদিন ধরে আলোচনায় আছে। এবং যদি আমাদের এই বন্দরের কন্টেনার হ্যান্ডেলিংয়ের যে সময়টা, এটি আমরা যদি কমিয়ে আনতে পারি, আমরা খুব দ্রুত করতে পারি, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের এই যে লজিস্টিক্সের যে আলোচনাটা আছে, সক্ষমতা অথবা আমরা দক্ষতার দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি, সেক্ষেত্রে আমাদের একটু অগ্রগতি হয়তো হবে। যে আলোচনা আপনি করলেন। এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল অথবা ঢাকার অদূরে এই যে কেরানীগঞ্জের যেটির কথা বলা হলো, বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বহু আলোচনা সম্প্রতি হচ্ছে।
এবং এটি টক অফ দ্য কান্ট্রি বলা চলে। সেখানে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বিরোধী পক্ষ অথবা অন্যান্য অনেকেই সমালোচকরা বলছেন যে সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। সরকার বলছে যে না, এটি অন্যান্য দেশেও এইভাবে অপারেটিং করে বিদেশিরা, প্রতিবেশী ভারতেও আছে। তো আমরা আসলে অপেক্ষা করব যে সরকার যেইভাবে এই টার্মিনালটা দিয়েছে, যেই টার্মিনাল দিয়েছে মানে সরকার যেইভাবে চুক্তিটা হয়েছে, চুক্তির বিষয়গুলো যতটুকু সম্ভব এটি মানুষের কাছে পরিষ্কার করা হোক, তাদেরকে আসলে কি কি সুবিধা দেওয়া হয়েছে, অথবা তারা আসলে আমাদেরকে কি কি সুবিধা দেবে, এটা নিয়েই আলোচনাটা হচ্ছে। তো আমরা চাই বাংলাদেশের আমাদের যে বন্দরের যে দক্ষতার ঘাটতি আছে, সেই দক্ষতা আমাদের অন্যান্য দেশগুলো যারা খুবই এক্ষেত্রে এগিয়ে গিয়েছে, তাদের মতো করে আমাদের চট্টগ্রাম বন্দরও এগিয়ে যাবে। একই সঙ্গে বাংলাদেশের যাতে এমন না হয় যে আমরা অনেক বেশি লস করে ফেলছি বা অনেক কিছু তাদেরকে বিদেশিদের দিতে গিয়ে ক্ষতি হচ্ছে। দুটি বিষয় সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং আমরা আশা করব এই সরকার অথবা পরবর্তী সরকার যারাই হোক, মূল উদ্দেশ্য থাকবে বাংলাদেশের বন্দরের সক্ষমতা বাড়ানো যেভাবেই হোক, এবং সেটি যদি বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে সেই সক্ষমতা বাড়ে, আমাদের এখানে ব্যবসা বিনিয়োগ সব কিছুই বাড়বে। তো আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।